প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক আরেকটি নতুন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম। তো তোমরা অবশ্যই অবগত আছো যে তোমাদের সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে এবং সেগুলোর ধারাবাহিকতায় তোমাদের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি। তোমরাও আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করছো এবং নির্দিষ্ট দিন তারিখে তোমরা সেই অ্যাসাইনমেন্ট গুলো লিখিতভাবে আমাদের কাছে জমা দিচ্ছ। তোমরা আরো অবগত আছো যে সরকারি নির্দেশনা অনুযায়ী এই অ্যাসাইনমেন্ট গুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে গ্রহণ করছি এবং এই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু তোমাদের আগামী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নির্ভর করছে এবং এটি কিন্তু তোমাদেরকে বার্ষিক মূল্যায়ন হিসাবে মূল্যায়িত করছে। তো তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে। যদি অ্যাসাইনমেন্টের কোথাও কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায় বা যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা সেই নির্দিষ্ট শিক্ষক বা শ্রেণী পরিচালকের সাথে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর হচ্ছে এবং তোমরা সকল অ্যাসাইনমেন্ট সঠিক সময় আমাদের হাতে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় নিয়ে। তোমাদের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় পার্ট নাম্বার হচ্ছে 22। এই পার্ট নাম্বার 22 এর নাম হচ্ছে স্প্রেডশিট। আমরা ইতিপূর্বেই যখন ক্লাসগুলো করেছি, যখন তোমাদের সাথে ভিডিও ক্লাস শুরু হয় বছরের মাঝামাঝি সময়, তখন কিন্তু আমরা সিলেবাসের নির্দিষ্ট অধ্যায়ভিত্তিক আলোচনার ধারাবাহিকতায় কিন্তু আমরা এই পার্ট নিয়ে আলোচনা করে চলেছি। তো তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট ভিত্তিক আলোচনা এখন চলছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো তোমাদের এই ৪র্থ অধ্যায় পার্ট 22। পার্টের নাম হচ্ছে স্প্রেডশিট। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের এই ক্লাস শুরু করি। আমরা আজকের ক্লাসে এই পার্ট 22 যে বেসিক আলোচনা সেগুলো সবটুকুই করব। আশা করছি তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, স্প্রেডশিট স্প্রেডশিট শব্দটি কিন্তু মূলত একটি ইংরেজি শব্দ। এই শব্দটি ইংরেজি শব্দ স্প্রেডশিট। স্প্রেড শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত এবং শীট শব্দের অর্থ হচ্ছে কি পাতা বা পৃষ্ঠা। তাহলে দেখো, এই কথাটির পূর্ণরূপ যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? স্প্রেডশিট শব্দের অর্থ হলো কি ছড়ানো বড় মাপের কাগজ। ঠিক আছে, ছড়ানো বড় মাপের কাগজ। এখন এই স্প্রেডশিটকে ছড়ানো বড় মাপের কাগজ কেন বলা হচ্ছে বা কেন আমরা এই স্প্রেডশিটের কথা এখানে বলছি? স্প্রেডশিট কোথায় ব্যবহৃত হয়? স্প্রেডশিট মূলত ব্যবহার হয় হচ্ছে হিসাব নিকাশ সংক্রান্ত যে সমস্ত কাজ আমরা করে থাকি সেই সমস্ত কাজকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য এই স্প্রেডশিট সফটওয়্যারটি ব্যবহার হয়ে থাকে। তাহলে তোমরা লক্ষ্য করো যে স্প্রেডশিট সফটওয়্যারের মূল কাজ হচ্ছে কি, যে আমাদের হিসাব নিকাশগুলোকে সহজ করা, সাবলীল করা। তো আমরা যদি প্রাচীন আমলের হিসাব নিকাশের বিষয়গুলো লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে আমাদের আজ থেকে 20 বছর আগেও যদি আমরা ব্যবসায়িক ক্ষেত্রগুলো হিসাব করতে যাই, আমরা সেখানে লক্ষ্য করব যে সেখানে কিন্তু ব্যবসায়িক কাজ পরিচালনা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টালি খাতা ব্যবহার করা হতো এবং বিভিন্ন রকমের কিন্তু কাগজে কলমে হিসাব রাখা হতো বিভিন্ন খাতার মাধ্যমে। ঠিক আছে, সেগুলো কোনোটা দাগ কাটা ছিল, কোনোটি হয়তো বা সাদা খাতা ছিল। কাজে এগুলোতে হিসাব রাখা হতো এবং দেখা যেত কি যে বছরের পর বছর পার হয়ে গেলেও কিন্তু এই খাতাগুলোকে আমাদের কি করতে হতো? সংরক্ষণ করতে হতো। এগুলোর জন্য আলাদা একটি জায়গা নির্ধারণ করতে হতো। যেমন
এই যে বিষয়গুলোর জন্য আমাদের এই যে এত বড় একটি প্রসেস তৈরি করতে হতো, সেখানে খাতা সংরক্ষণ করতে হতো, খাতায় লিখতে হতো, আবার সে জরুরি প্রয়োজনের সময় সেই খাতাগুলো কিন্তু সবগুলো নিয়ে নাড়াচাড়া করে সেই হিসাব কিন্তু বের করতে আমাদের কিন্তু বেশ অনেকটা সময় কিন্তু চলে যেত। কাজে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কিন্তু আমাদের কি হয়েছে, এই স্প্রেডশিট নামক যে সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো কিন্তু তৈরি হয়েছে। এই স্প্রেডশিট কিন্তু মূলত একটা সফটওয়্যার নয়, এটি কিন্তু হচ্ছে এক ধরনের কার্যক্রম। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা আলোচনায় চলে আসি। দেখো এই স্প্রেডশিট শব্দের অর্থ তাহলে আমরা পেলাম কি, ছড়ানো বড় মাপের কাগজ। এই স্প্রেডশিট কিন্তু মূলত হচ্ছে কি এক ধরনের প্রোগ্রাম। ঠিক আছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম। ঠিক আছে, সবগুলোর কাজ হচ্ছে কি হিসাব নিকাশ সম্পন্ন করা। তাহলে দেখো যে সর্বপ্রথম এই স্প্রেডশিট জাতীয় প্রোগ্রাম তৈরি করে হচ্ছে কি অ্যাপল কর্পোরেশন। আমরা সবাই অ্যাপল কর্পোরেশনকে চিনি। আমরা জানি যে অ্যাপল হচ্ছে কি আইফোন তৈরি করার জন্য সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। সেই অ্যাপল কোম্পানি কিন্তু সর্বপ্রথম কি করে, এই স্প্রেডশিট প্রোগ্রাম কিন্তু তৈরি করে, যে প্রোগ্রামের নাম কি ছিল, ভিসিক্যাল। যে প্রোগ্রামের নাম কি ছিল, ভিসিক্যাল। এই ভিসিক্যাল প্রোগ্রামটি সর্বপ্রথম অ্যাপল কর্তৃক তৈরি করা হয় এই হিসাব নিকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য। তারপর দেখা গেল কি এই ভিসিক্যাল সফটওয়্যারটি যখন তৈরি করা হয়, মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন কিন্তু কি হলো, এই সফটওয়্যার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করলো এবং বিভিন্ন কোম্পানি কিন্তু দেখতে পেল কি যে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করলে কিন্তু হিসাব নিকাশ আরো সহজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু এই ধরনের ব্যতিক্রমী প্যাটার্নে সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসলো এবং তারই ধারাবাহিকতায় কিন্তু অনেকগুলো কোম্পানি এই ধরনের সফটওয়্যার তৈরি করে ফেললো। তাহলে সেই কোম্পানিগুলো কি কি দেখো, যে স্প্রেডশিট সফটওয়্যার আমরা সর্বপ্রথম পেলাম অ্যাপল কোম্পানির কাছ থেকে এবং পরবর্তীতে যে মাইক্রোসফট এক্সেল তৈরি করে কোন কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি তৈরি করে কি এই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার দিয়ে। তারপর দেখো যে ওপেন অফিস ক্যালক নামে একটি সফটওয়্যার তৈরি করে আর একটি প্রতিষ্ঠান। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সফটওয়্যারের মাঝখানে কিন্তু ফ্রিওয়্যার সফটওয়্যার রয়েছে এবং কি রয়েছে যে প্রিমিয়াম বা পেইড সফটওয়্যার। তো সেগুলোর ক্ষেত্রে দেখো যে ওপেন অফিস সফটওয়্যার বা ওপেন অফিস ক্যালক যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু বিনামূল্যে ব্যবহারযোগ্য সফটওয়্যার, এটি কিন্তু লাইসেন্সের আওতায় পড়ে না। তাহলে দেখো আমরা কি পেলাম, প্রথমে মাইক্রোসফট এক্সেল নিয়ে আসলো, তারপর কি আসলো আমাদের ওপেন অফিস ক্যালক, তারপর চলে আসলো কি স্প্রেড। এই তিনটি প্রোগ্রামে কিন্তু আগে যখন কাজ করা হতো তখন এগুলো কিন্তু খুব জনপ্রিয় এক্সেল সফটওয়্যার হিসেবে বা স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে কাজ চালিয়ে দিত। তারপর দেখো যে এই যে তোমরা এবার চিত্র দেখতে পাচ্ছ, এটি কিন্তু মূলত হচ্ছে কি যে আমরা যে এক্সেল সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি সেই এক্সেল সফটওয়্যারের কিন্তু এই পৃষ্ঠাটি কিন্তু দেখতে এরকমই হয়ে থাকে। আমরা যখনই একটি স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করব তখন কিন্তু সর্বপ্রথম আমরা এরকম একটি পেজ দেখতে পাবো, যেটিতে কিন্তু এরকম দাগ কাটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই দাগ কাটা যে অংশগুলি আমরা জানি কি যে এই যে পাশাপাশি যে দাগ দেওয়া যে ঘরগুলো রয়েছে এগুলিকে বলা হয় কি র। এখানে কি আমি লিখেছি দেখো, এগুলিকে বলা হচ্ছে কি র। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা র। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই এক একটা র। ঠিক আছে, আর দেখো এই যে লম্বালম্বি ভাবে যে দাগগুলো দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটি কি এক একটা করে কলাম। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা করে কলাম। এই দেখো কলাম এখানে আমি লিখে রেখেছি। আমরা যখন এই স্প্রেডশিট সফটওয়্যারে কাজ করব তখন মূলত এই রো আর কলাম এইগুলো নিয়ে কিন্তু আমরা মূল কাজগুলো করব। এই বিভিন্ন ঘরে আমরা বিভিন্ন তথ্য লিখব এবং বিভিন্ন ঘরে কিন্তু এখানে সবচেয়ে যে মজার বিষয় যেটি তোমাদেরকে বলে রাখা উচিত যে আমরা কিন্তু এই প্রত্যেকটি যে ঘর এখানে এই যে প্রত্যেকটি যে ঘর এই প্রত্যেকটি ঘরে কিন্তু আমরা বিভিন্ন রকমের সূত্র ব্যবহার করতে পারি। সেই সূত্রগুলো নিয়ে আমরা পরবর্তী পাঠে আলোচনা করবো, আমরা কিভাবে সেগুলোতে যোগ করব, বিয়োগ করব,
গুণ ভাগ বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল টার্ম করবো, সেগুলো নিয়ে আমরা পরবর্তী পাঠে কথা বলবো। তাহলে দেখো আমরা এই প্রত্যেকটি ঘরে কিন্তু সূত্র বসাতে পারছি, এবং সেই সূত্রগুলো আমরা কেন বসাবো? এই সূত্র বসানোর মাধ্যমে কিন্তু আমরা টোটাল হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হিসাব নিকাশগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এখানে কি পাচ্ছি, যে এটি হলো কি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, সেটা আমরা আগে জেনেছি, এবং এটিকে কিন্তু ওয়ার্কবুক বলা হয়। ঠিক আছে, এই যে স্প্রেডশিট সফটওয়্যার, যে এই স্প্রেডশিট সফটওয়্যার গুলোকে কিন্তু কি বলা হয়? স্প্রেডশিট ফাইল গুলোকে কিন্তু একটি ওয়ার্কবুক বলা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তীতে চলে আসি যে স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সমূহ। আমরা এই স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে কি কি সুবিধা পেতে পারি একটু লক্ষ্য করো তোমরা। দেখো, এক নম্বরে রয়েছে হিসাব দ্রুত ও নির্ভুল হয়। হিসাব দ্রুত ও নির্ভুল হয়। আমি কি বলেছি, এটা হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম। আমরা সবাই জানি কি যে কম্পিউটার প্রোগ্রামগুলো আমরা কেন ব্যবহার করি? আমাদের দৈনন্দিন সমস্যাগুলোকে সমাধান করার জন্য, এবং সেগুলো যাতে দ্রুত এবং নির্ভুল হয় সেই জন্য কিন্তু আমরা কম্পিউটার প্রোগ্রামগুলো ব্যবহার করি। তাহলে আমরা সেখান থেকে কিন্তু সেই সুবিধাটি পাচ্ছি। দেখো, হিসাব দ্রুত এবং নির্ভুল ভাবে করতে পারছি। তারপর দেখো, দুই নম্বরে রয়েছে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় স্বয়ংক্রিয়ভাবে হিসাব সম্পন্ন করা যায়। আমরা যেটা কি বলেছি যে আমরা এরকম প্রত্যেকটি ঘরে কিন্তু সূত্র বসাতে পারি। ঠিক আছে, প্রত্যেকটি ঘরে কিন্তু আমরা কি করতে পারি? সূত্র বসাতে পারি, এবং এই সূত্র ব্যবহার করার মাধ্যমে কি হয় যে আমাদের হিসাব নিকাশগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। আমাদের কিন্তু আলাদাভাবে ক্যালকুলেটরে বা হাতে করে কিন্তু হিসাব করতে হয় না যে এই ঘরের সাথে এই ঘর যোগ করলে কত রেজাল্ট আসবে, বা এই ঘর থেকে এই ঘর বিয়োগ করলে কত রেজাল্ট দাঁড়াবে। এটি কিন্তু কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে করে দিতে পারে। কাজেই আমাদের কি হচ্ছে, অনেক সময় বেঁচে যাচ্ছে। তারপর যদি আমরা আবার আলোচনা করতে যাই, দেখো আমরা এই যে হিসাব নিকাশগুলো করছি, এগুলো আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায়, মানে আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্ক রয়েছে সেখানে কিন্তু নির্দিষ্ট জায়গায় যদি আমরা এগুলোকে সংরক্ষণ করি, সেভ করে রাখি, তাহলে কিন্তু এই ফাইলগুলো আমরা কিন্তু দীর্ঘদিন পরে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সরাসরি সেই ফাইলটি ওপেন করলে কিন্তু আমরা সমস্ত তথ্য পেয়ে যাব। ঠিক আছে, যেটি আমরা কিন্তু সেই কাগজের যে খাতাগুলো আমরা সংরক্ষণ করতাম সেটিতে কিন্তু এটি অনেক সমস্যাগত ব্যাপার। ঠিক আছে, কাজে আমরা বুঝতে পারলাম কি যে এই সফটওয়্যার আমাদেরকে সময় এবং কি করছে, ঝামেলাও কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর পয়েন্ট রয়েছে একই সূত্র বারবার ব্যবহার করা যায় বিধায় সময় কিন্তু অনেক কম লাগে। এখন আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি ঘরে আমরা কি সূত্র দিতে পারছি, প্রত্যেকটি ঘরে কিন্তু আমরা সূত্র ব্যবহার করতে পারছি। কাজে এই একই সূত্র যদি আমার এই ঘরের সূত্রটি যদি আমার এই ঘরে প্রয়োজন হয়, আমরা কিন্তু সেই সূত্রটাকে কপি করে কিন্তু এই ঘরে এনে বসাতে পারবো। কপি করে কিন্তু এই ঘরে এনে বসাতে পারবো। কাজে আমাদের কি হচ্ছে যে একটি সূত্রকে কিন্তু বারবার লিখতে হচ্ছে না। একটি সূত্রকে একবার লিখে সেই সূত্রটাকে কপি করে কিন্তু আমরা অন্য ঘরে ব্যবহার করতে পারবো। কাজে এই পদ্ধতির ফলে কিন্তু আমাদের কি হচ্ছে যে সময় কিন্তু আরো অনেকখানি বেঁচে যাচ্ছে, টাইপিং এর ঝামেলা কমে যাচ্ছে, তাই না? তাহলে দেখো পরবর্তী 4 নাম্বার অপশনে রয়েছে হিসাবের চিত্র ভিত্তিক উপস্থাপনা কিন্তু সম্ভব হয়। এখন আমি এখানে যোগ যদি করি, সাপোজ এখানে যদি আমি 5 আর 5 যদি 10 যোগ করি, এটিকে আমি যদি চাই যে আমি একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করবো, যেটি তুমি অনেকে টিভিতে দেখে থাকো, যে এরকম একটি চার্টের মাঝখানে উপস্থাপন করব যে এটি 5% হচ্ছে রেড কালার আর 5% হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, হচ্ছে রেড কালার, 5% হচ্ছে ব্লু কালার। এইভাবে যদি আমরা দেখাতে চাই, এটিও কিন্তু আমরা দেখাতে পারি। দেখবেন এগুলোকে কিন্তু বলা হয় কি চিত্রভিত্তিক উপস্থাপনা। ঠিক আছে, এবং এই চার্টকে বলা হয় কি পাই চার্ট। এগুলোকে বলা হয় কি
পাই চার্ট, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, যেখানে যে তথ্যগুলো আমরা অ্যানালাইসিস করব, তথ্যগুলো নিয়ে কাজ করব, সেই তথ্যগুলো যাতে যে কোনো ইউজার খুব সহজভাবে যাতে বুঝতে পারে, সেজন্য কিন্তু এগুলো চিত্রভিত্তিক উপস্থাপনায় কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হয়। কাজে আমাদেরকে কিন্তু যে কোনো তথ্য আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, আমরা তাহলে আজকের এই পাঠে জানতে পারলাম যে স্প্রেডশিট সফটওয়্যার কি এবং স্প্রেডশিট সফটওয়্যার কোন কোন কোম্পানি আমাদেরকে ব্যবহার করার সুযোগ দেয়। আমরা এখানে জানতে পারলাম যে স্প্রেডশিট সফটওয়্যারের বিকল্প নাম কি, এবং এখান থেকে আমরা জানতে পারলাম যে স্প্রেডশিট সফটওয়্যার আমাদেরকে কি সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, আমরা এগুলোকে কিভাবে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এবং এর সাথে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা এক্সেল সফটওয়্যার আমরা দেখতে পাই। আমরা যদি স্প্রেডশিট সফটওয়্যার যদি ওপেন করি, সেক্ষেত্রে আমরা সেই স্প্রেডশিট সফটওয়্যারটিকে সেই পেজটিকে কিভাবে দেখতে পাই। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই পার্ট 22 এর আলোচনা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো নিয়ে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার তোমাদের সবার কাছে রয়েছে, তোমরা অবশ্যই আশা করে যোগাযোগ করবে এবং আশা করি তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে সমর্থ হবে। তা আগামী ক্লাসে তোমাদের পরবর্তী পাঠ নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।